নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর অর্থাৎ 2025 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 10 নম্বর ক্লাস, যেটি 8ই অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, জাতীয় খাদ্য নিরাপত্তা ভারত সরকার কোন বছরে কার্যকর করেছিল? তো জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এটি ভারত সরকার 2013 সালে কার্যকর করেছিল। তো সঠিক উত্তর হবে 2013 সাল। প্রেরণা শ্রীমালী কত্থক নৃত্যের অবদানের জন্য কোন বছরে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তো প্রেরণা শ্রীমালী একজন কত্থক নৃত্যশিল্পী। তিনি 2009 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। দেখো, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এটি 1952 সালে প্রথম প্রদান করা হয়েছিল। কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পরিবেশিত হয়। পরবর্তী প্রশ্ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের মতে 2023-24 মৌসুমে ড্যাশ ভারতের সবচেয়ে বেশি আখ উৎপাদনকারী রাজ্য ছিল? তো 2023-24 মরশুমে কোন রাজ্য সবচেয়ে বেশি আখ উৎপাদন করেছে? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয়েছে। তো দেখো, আখ উৎপাদন উত্তরপ্রদেশ হলেও চিনি উৎপাদনে প্রথম স্থান কিন্তু মহারাষ্ট্র অধিকার করে। চিনি উৎপাদনে মহারাষ্ট্র কিন্তু বর্তমানে প্রথম স্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের হকি দল প্রথম অলিম্পিক সোনা জিতেছে নিম্নলিখিত কোন বছরে? তো ভারতীয় হকি দল অলিম্পিকে 1928 সালে প্রথমবার অলিম্পিকে সোনা জিতেছিল। 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে ভারত প্রথমবারের মতন হকিতে সোনা জিতেছিল। দেখো, স্বাধীন ভারতে 1948 সালে লন্ডন অলিম্পিকে ব্রিটেনকে পরাজিত করে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল। তো তোমাদের প্রশ্ন আসতে পারে, স্বাধীন ভারতে কোন অলিম্পিকে ভারত প্রথম সোনা পেয়েছিল হকিতে? তো 1948 সালের লন্ডন অলিম্পিকে, যেটা ছিল স্বাধীন ভারতের প্রথম গোল্ড মেডেল। হকিতে এখনও পর্যন্ত ভারতীয় হকি দল 8টি স্বর্ণ পদক পেয়েছে। ভারত হকিতে শেষ সোনা পেয়েছিল 1980 সালের মস্কো অলিম্পিকে। 1980 সালের পর ভারত আর অলিম্পিকে হকিতে সোনা পায়নি। ঠিক আছে, তো 2020 এবং 2024-এ ভারতীয় হকি দল কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিল। আর ব্যক্তিগত বিভাগে অভিনব বিন্দ্রা 2008 বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা জিতেছিলেন এবং 2020 সালের টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন। HDI 2021 অনুসারে ভারতের নিচের কোন প্রতিবেশী দেশগুলোর জন্মের সময় মহিলাদের আয়ু সবচেয়ে বেশি? তো HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর অনুসার শ্রীলঙ্কার এখানে জন্মের সময় মহিলাদের আয়ু সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, 13ই ডিসেম্বর 2023 থেকে ডিএমকে সাংসদ শ্রী তিরুচি শিবাকে ড্যাশ কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে? তো ডিএমকে সাংসদ
শ্রী তিরুচি শিবাকে শিল্প বা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, শিল্প বা ইন্ডাস্ট্রি কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে নিচের কোন অধিকারের কথা বলা হয়েছে? তো 21 নং অনুচ্ছেদে কোন অধিকারের কথা বলা রয়েছে? তো স্বাধীনতার অধিকার, জীবন ও ব্যক্তিগত সুরক্ষা। দেখো, স্বাধীনতার অধিকার যেটা ভারতীয় সংবিধানে 19 থেকে 22-এ বলা রয়েছে, ঠিক আছে। আর 21 নম্বর ধারায় বলা রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা। শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এটা বলা রয়েছে 23 থেকে 24 নম্বর অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। সমতার অধিকার 14 থেকে 18, ঠিক আছে। এগুলো কিন্তু সবই কিন্তু মৌলিক অধিকার। পরবর্তী প্রশ্ন, গুজরাট সরকার 2023 সালের আগস্টে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক স্তরে দেশীয় পণ্যের প্রচারের জন্য কত টাকা বরাদ্দ করেছিল? তো সঠিক উত্তর হবে 58 কোটি টাকা বরাদ্দ করেছিল, ঠিক আছে। দেখো, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমের লক্ষ্য কী? তো এর লক্ষ্য হচ্ছে স্থানীয় উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের প্রচার, সারা দেশে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন ঘটানো, সমস্ত অঞ্চল জুড়ে সামগ্রিক আর্থসামাজিক বৃদ্ধি সক্ষম করা, জেলাগুলিকে উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে রূপান্তরিত করা। তো এগুলো হলো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমের লক্ষ্য। কে সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী উপন্যাস জিন্দেগি হামা লিখেছেন? জিন্দেগি হামা এই উপন্যাসটা কে লিখেছেন? এই উপন্যাসটার জন্যই কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো সঠিক উত্তর হবে কৃষ্ণা সবতী। দেখো, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে 22টি ভাষা এবং ইংরাজি ও রাজস্থানী ভাষায় সাহিত্য চর্চার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। তো 8ম তফসিলিতে স্বীকৃত 22টি ভাষা ছাড়াও ইংরাজি ও রাজস্থানী টোটাল 24টি ভাষায় সাহিত্য চর্চার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। আর 1954 সালে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে হিন্দু বিধবা পুনর্বিবাহকে ভারতে বৈধ ঘোষণা করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1856 সালে। 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহকে ভারতে বৈধ ঘোষণা করা হয়। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত পরিশ্রমে এবং লর্ড ক্যানিংয়ের সহায়তায় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়। পরবর্তী প্রশ্ন, গ্যাব্রো কোন ধরনের শিলার উদাহরণ? তো সঠিক উত্তর হবে আগ্নেয় শিলা। তো গ্যাব্রো আগ্নেয় শিলার উদাহরণ। হরপ্পা সভ্যতার কোন স্থানে বিখ্যাত স্নানাগার খনন করা হয়েছিল? তো হরপ্পা সভ্যতায় কোথায় বিখ্যাত স্নানাগার আবিষ্কার হয়েছিল? তো সঠিক উত্তর হবে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে হরপ্পা সভ্যতার বিখ্যাত স্নানাগার আবিষ্কার হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন শৃঙ্গটি হিমালয় পর্বতে অবস্থিত নয়? তো দেখো, নন্দাদেবী, অন্নপূর্ণা এবং কামেট এই পর্বতগুলো হিমালয় পর্বতে অবস্থিত, কিন্তু কলসুবাই কিন্তু হিমালয় পর্বতে অবস্থিত নয়। কলসুবাই যেটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, ঠিক আছে। কলসুবাই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? কলসুবাই। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা দেবী নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো অন্নপূর্ণা দেবী ইনি কিন্তু সুরবাহার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। এই অন্নপূর্ণা দেবী তিনি 1977 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন, যা ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে
ভারতরত্ন। পরবর্তী প্রশ্ন, পুরুষদের কবাডি কোর্টের দৈর্ঘ্য কত? তো সঠিক উত্তর হবে 13 মিটার। পুরুষদের কবাডি কোর্টের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার। তো কবাডি খেলার স্থানকে কী বলা হয়? কোর্ট বলা হয়। আর পুরুষদের কবাডি কোর্টের প্রস্থ 10 মিটার। মহিলাদের ক্ষেত্রে দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার। কবাডি খেলায় প্রতি দলে 7 জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। কবাডি খেলার সময় 20 অর্থাৎ 40 মিনিট। ভারতে ক্ষুদ্র ঋণের প্রেক্ষাপটে এসএইচজি বিএলপি ধারণাটি ব্যবহৃত হয়। এখানে এসএইচজি বিএলপিতে এল এর অর্থ কী? তো এল এর অর্থ হচ্ছে লিঙ্কেজ। ঠিক আছে, এল এর অর্থ হচ্ছে লিঙ্কেজ। দেখো, এসএইচজি যার সম্পূর্ণ নাম সেলফ হেল্প গ্রুপ, আর বিএলপি যার সম্পূর্ণ রূপ ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম। ঠিক আছে, কে বেদকে সমস্ত জ্ঞানের উৎস হিসেবে বিবেচনা করেছেন এবং বেদে ফিরে যান স্লোগানের জন্য পরিচিত? তো কে বলেছিলেন বেদে ফিরে যান? তো সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে যান এই স্লোগানের ডাক দিয়েছিলেন। আর তিনি বেদকে সমস্ত জ্ঞানের উৎস হিসাবে বিবেচনা করতেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের কর্মরত বিচারকদের অবসরের বয়স কত? তো সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স 65 বছর। ঠিক আছে, দেখো, ভারতে প্রধান বিচারপতি ও অপর 33 জন, মোট 34 জন বিচারপতি নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত গঠিত। তো সুপ্রিম কোর্টে মোট একজন প্রধান বিচারপতি এবং তার সঙ্গে 33 জন বিচারপতি, মোট 34 জন বিচারপতি নিয়ে কিন্তু গঠিত। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি 51তম। আর বিচারপতি বি.আর. গাভাই, তিনি সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসাবে 14 মে 2025 থেকে দায়িত্ব পালন করবে। ঠিক আছে, তো আর মাত্র 20 দিন পর কিন্তু তিনি এই বিচারপতি বি.আর. গাভাই সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 124-এ সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঋগ্বেদ হল প্রাচীনতম নমুনা। তো ঋগ্বেদ হল ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীনতম নমুনা। তো সঠিক উত্তর হবে ইন্দো ইউরোপীয়। আধিপত্যের জন্য বিখ্যাত ত্রিপক্ষীয় সংগ্রাম নিম্নলিখিত কোন শক্তির মধ্যে হয়েছিল? তো দেখো, ত্রিপক্ষীয় সংগ্রাম কনৌজকে কেন্দ্র করে, ঠিক আছে, কনৌজকে কেন্দ্র করে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে বলা হয় ত্রিপক্ষীয় সংগ্রাম। ঠিক আছে, তো গুর্জর, প্রতিহার, রাষ্ট্রকূট এবং পালদের মধ্যে কনৌজ কার দখলে যাবে সেটা নিয়ে এই ত্রিপক্ষীয় সংগ্রাম হয়েছিল। ভারতে অনেক ধ্রুপদী নৃত্য পরিবেশনের আগে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে নটরাজ হিসাবে পূজা করা হয়? তো নটরাজ হিসাবে ভগবান শিবকে কিন্তু পূজা করা হয়। তামিলনাড়ুর চিথিরাই উৎসব নিচের কোন দেবীকে উৎসর্গ করা হয়? তো তামিলনাড়ুর চিথিরাই উৎসব, এখানে মীনাক্ষী দেবীকে উৎসর্গ করা হয়। এটি একটি 15 দিনের উৎসব উদযাপন যা ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বেলুনে ভিনিগার এবং বেকিং সোডা একত্রিত করলে কোন গ্যাস নির্গত হয় যার ফলে এটি ফুলে যায়?
তো সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসের রড আকৃতির কাঠামো যা জিনগত তত্ত্ব বহন করে এবং শুধুমাত্র কোষ বিভাজনের সময় দৃশ্যমান হয় তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় ক্রোমোজোম। তো সঠিক উত্তর হবে ক্রোমোজোম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।